আশিস, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর সেই ভুলে তোমাকে অসম্মান করেছি। ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার জানা নেই, তবে একটাই কথা বলতে চাই, পারলে আমাকে ক্ষমা করে দিও। আশিস চেয়েছিল ভালোবাসা আর পেল নীরবতা। সুস্মিতা চেয়েছিল সম্মান আর পেল অভিযোগ। রেজিস্ট্রি শব্দটা মজার ছলে বলা হলেও সম্পর্কের ভিত কাঁপিয়ে দিয়েছিল। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আশিসের মজার ছলে বলা একটা কথা সুস্মিতার জীবনে অন্ধকারের ছায়া নামিয়ে এনেছিল। তার পরিবারের কাছে তাকে অপমানিত হতে হয়েছিল। এই পর্বে আমরা দেখতে চলেছি আশিস ও সুস্মিতার মধ্যে আরও গভীর এক আবেগঘন কথোপকথন। আশিসের পক্ষ থেকে সুস্মিতার পরিবারের সামনে দাঁড়িয়ে সত্যি বলা, সুস্মিতার বোনের মজার কথার কিভাবে এমন বড় ভুল বোঝাবুঝির জন্ম হয় তার প্রকাশ, এবং সুস্মিতার মনে আশিসকে নিয়ে যে ভুলের ঝড় উঠেছে সেই ঝড় কি থামবে? আশিসকে সে কি আবার বিশ্বাস করবে? তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের একদিনের মায়া গল্পের তৃতীয় পর্ব। এইভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। অবশেষে এলো সেই দিন যা আমাদের গল্পে এক নতুন মোড় আনল। 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আর কাকতালীয়ভাবে সেদিনই আবার সরস্বতী পুজো। সকালে স্নান সেরে সবাই ক্লাবে উপস্থিত। সরস্বতী পুজো সবকিছু জোগাড় করতে হবে তো। ক্লাবের সব সদস্যই এসেছেন। সুবর্ণ, শক্তি, দীপেন, সমী, সুজয়, বুবাই, শম্ভু, কুটে, হরেশ, নরেশ, রাকেশ, দেবাশিস, রঞ্জিত, প্রবীর, কার্তিক, রথিন, রবীন্দ্র, রাজকুমার, ডিজে সবাই এসেছে, শুধু আশিস ছাড়া। ওই ঘটনার পর থেকে আশিস আর আগের মতো ক্লাবে আসে না। বন্ধুদের সঙ্গে তেমন সময়ও কাটায় না। নিজেকে সব সময় ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখে। তার মুখে আর আগেকার দিনের সেই হাসিটা দেখা যায় না। পুজোর তোড়জোড় ভালোই চলছে। শক্তি আর সুবর্ণ পুজোর প্রস্তুতি নিয়ে গল্প করছিল। হঠাৎ সুবর্ণ বলে উঠল, সুস্মিতার বাড়িটা কোথায় রে? কেন রে, কি হয়েছে? আগে বল, তারপর বলছি। তার দায় তো, তাতে কি হয়েছে? আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। চল আশিসকে নিয়ে ওখানে যাই, ওদের মুখোমুখি বসাই, সামনাসামনি একবার কথা হোক, তবেই না ভুল বোঝাবুঝির একটা অবসান হবে। ওয়াও, দারুণ আইডিয়া। দাঁড়া, আমি এখনই সুস্মিতাকে ফোন করে দেখি ও রাজি হয় কিনা। অনেক কষ্টে বহু বোঝানোর পর অবশেষে সুস্মিতাকে রাজি করানো গেল। সুবর্ণ বলল, আরে তারদার পাশেই তো কাটাতলা, সেখানে আমার মামার বাড়ি। দাঁড়া, আমার মামাতো ভাই বিক্রম আছে ওখানে, ওকে বলে দুটো বাইকের ব্যবস্থা করিয়ে ফেলি। যেমন ভাবনা তেমন কাজ। পুজোর অঞ্জলি দিয়ে তারা গেল আশিসের বাড়ি। গিয়ে দেখল আশিস চুপচাপ নিরালায় জানালার দিকে তাকিয়ে একা বসে আছে। সুবর্ণ বলল, অনেক দিন তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আজ পুজোর দিনে একটু বেরিয়ে পড়ি, চল। আর কতদিন এইভাবে সুস্মিতার কথা ভেবে ভেবে মন খারাপ করে থাকবি? আজ তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, চল। কোথায় যাবি? তোরা যা, আমার ভালো লাগছে না কিছুই। আমার মামার বাড়ি যাব, ঠাকুর দেখতে, চল না। আশিস রাজি হচ্ছিল না কিছুতেই। তবুও সুবর্ণ আর শক্তি অনেক বোঝানোর পর অবশেষে সে রাজি হল। তখনও তারা আশিসকে বলেনি যে আসলে তারা তাকে সুস্মিতার সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছে। তারা তিনজনে রেডি হয়ে বাইকে চেপে রওনা দিল কাটাতলার দিকে। পথটা খুব বেশি দূর না হলেও আশিসের মনে যেন এক অজানা অস্বস্তি ঘিরে ধরেছিল। সে বুঝতে পারছিল আজকের দিনটা অন্য যে কোনো দিনের চেয়ে আলাদা কিছু হতে চলেছে, কিন্তু কি সেটা সে জানত না। কাটাতলায় পৌঁছে বিক্রমের সঙ্গে তাদের পরিচয় হলো। বিক্রমদের বাড়িটা গোলাপি রঙের ছাদ দেওয়া দোতলা বাড়ি। বাড়ির এক পাশে একটি বড় ঝিল, সেটা বিক্রমদেরই। আর এক পাশে সারি সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নারকেল গাছ। তারপর সুবর্ণ বিক্রমকে একটু পাশে ডেকে নিয়ে বলল, দেখ, ফোনে কম বেশি সবকিছুই তোকে বলেছি, আবারও বলছি, আশিস কিন্তু এখনো জানে না আমরা ওকে সুস্মিতার সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছি, তাই বি কেয়ারফুল, ওকে? চিন্তা করিস না,
আমি ঠিক ম্যানেজ করে নেব। এখন চল, তোর মামি লুচি বানিয়েছে, খাবি চল। তারা খাবার টেবিলে বসে পড়ল। দেখল লুচি, আলুর দম, পায়েস, সুজি, মিষ্টি, চাটনি আর পাঁপড় সাজানো আছে। আজ সরস্বতী পুজো, তাই সব কিছুই নিরামিষ। খাওয়া দাওয়া সেরে তারা একটু বিশ্রাম নিল। বিকেল গড়িয়ে এসেছে। বিক্রম আশিসকে বলল, চল এবার আমাদের এখানকার ঠাকুরগুলো দেখে আসি। আর আমার গার্লফ্রেন্ড পাশের পাড়ায় থাকে, ওদের ওখানেও ঠাকুর দেখতে যাব। বলেই তারা বেরিয়ে পড়ল। তখনও আশিস জানে না তারা আসলে সুস্মিতার সঙ্গে দেখা করতে যাচ্ছে। একটা বাইকে শক্তি আর বিক্রম, আরেকটায় আশিস আর সুবর্ণ। বেশি সময় লাগলো না, মিনিট 20 মধ্যেই তারা পৌঁছে গেল। গ্রামটা একেবারে মেন রোডের ধারে। রাস্তার গা ঘেঁষে বয়ে গেছে একটি সরু খাল, যা পানায় ভর্তি। খালের ওপাশে একটি খেলার মাঠ। রাস্তার অন্য পাশে সারি সারি কলাগাছ, কলাগাছের ফাঁক দিয়ে নেমে গেছে একটি সরু মেঠো পথ। কই রে বিক্রম, তোর গার্লফ্রেন্ড কোথায়? ফোন কর তাকে। বিক্রম ফোন করে ডাকল তাকে। কিছুক্ষণ পর সেই মেঠো পথ ধরে হেঁটে এলো একটি মেয়ে। মেয়েটি বলল, কেমন আছো বিক্রম? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো সুস্মিতা? কথাটা শোনা মাত্রই আশিসের শরীর দিয়ে যেন এক ঝলক বিদ্যুৎ খেলে গেল। সে অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটির দিকে। ব্যাপারটা কি ঘটছে কিছুই বুঝতে পারছেন না তো? তাহলে চলুন গল্পের একটু পিছনে ঘুরে আসি। দেখ বিক্রম, খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নেব, তারপর বিকেলে আমরা বেরোবো। তুই আশিসকে বলবি আমার গার্লফ্রেন্ডের গ্রামে ঠাকুর দেখতে যাব। ওকে যদি বলি সুস্মিতার সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাহলে সে কোনোভাবেই রাজি হবে না। আর বাকিটা সুস্মিতাকে আগেই বুঝিয়ে রেখেছে শক্তি। দাঁড়া, এখনই সুস্মিতাকে ফোন করে তোদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দিই। চিন্তা করিস না, আমি ঠিক ম্যানেজ করে নেব। এখন চল, তোর মামি লুচি বানিয়েছে, খাবি চল। এইভাবেই তারা আশিসকে সুস্মিতার সাথে দেখা করাতে নিয়ে এসেছে। তারপর শক্তি এসে কথা বলল সুস্মিতার সঙ্গে। এর আগে তারা কখনো সামনাসামনি দেখেনি একে অপরকে। ফোনের মাধ্যমেই প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব। অবশেষে শক্তি আশিসকে বলল, নেই, তোদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা এবার মিটিয়ে নেই। আমি ভাবতেও পারিনি তোমার সঙ্গে এইভাবে এই পরিস্থিতিতে দেখা হবে। বলো কেমন আছো? তোমার গলার স্বরটা একটু অন্যরকম লাগছে। বলার তো অনেক কিছু ছিল, কিন্তু এখন আর কিছুই বলার ইচ্ছে নেই। শুধু একটা প্রশ্ন, তুমি কি সত্যিই বলেছিলে আমরা রেজিস্ট্রি করে বিয়ে করেছি? কি? না না, আমি কখনোই বলিনি যে আমরা রেজিস্ট্রি করেছি। আমি বলেছিলাম আমার মনটা তোমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে। কথাটা আমি মজা করে বলেছিলাম তোমার বোনকে। হ্যাঁ, সেই কথাই। তুমি কিভাবে আমার বোনের সঙ্গে এত স্বচ্ছন্দে কথা বললে? আমার পরিবার এখন ভাবছে আমি চুপচাপ গিয়ে তোমার সঙ্গে বিয়ে করে নিয়েছি। তুমি জানো কি পরিমাণ অপমানের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে? সুস্মিতা প্লিজ, আমি ওকে কিছুই সিরিয়াসলি বলিনি। সে তো মজার ছলেই কথা বলছিল, জামাইবাবু বলে ডাকছিল। আমি শুধু বলেছিলাম আমার মনে সবটুকু জায়গা তোমার দিদির নামে রেজিস্ট্রি হয়ে গেছে। তুমি বোঝো না আশিস, একটা ছোট ভুল কথা একটা মেয়ের সম্মান, একটা পরিবারের আত্মসম্মান ভেঙে চুরমার করে দিতে পারে। মা কেঁদেছে, বাবা মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি যেন এক অপরাধী। আমি সত্যি দুঃখিত। আমার মাথায় আসেনি ও এমন কিছু বলে বসবে তোমার পরিবারকে। আমি যদি জানতাম কখনোই বলতাম না। তোমার মজা আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তুমি মজা করলে আমি অপমানিত হলাম। তুমি যা চাও আমি করব। তোমার বাবা মার পায়ে পড়ে ক্ষমা চাইব। আমি বলবো সব দোষ আমার। শুধু তুমি একবার বিশ্বাস করো আমাকে, আমার মনটা সত্যিই রেজিস্ট্রি হয়ে গেছে শুধু তোমার নামে। সেটা কোনো কাগজে কলমে নয়, রেজিস্ট্রি হয়ে গেছে আমার হৃদয়ের খাতায়। এই মুহূর্তে বিশ্বাস করাটা খুব কঠিন। আমার সময় লাগবে আশিস, এই জখম শুকোতে সময় লাগবে। আমি সময় দেব, তোমার যতটুকু সময় লাগে তুমি নাও।
শুধু তুমি একবার ফিরে এসো, আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। যা হয়েছে তাতে আমার আত্মবিশ্বাসটাই ভেঙে গেছে। আমার জন্য আর অপেক্ষা করো না। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। সুবর্ণ আর থাকতে না পেরে এগিয়ে এসে বলল, দেখো সুস্মিতা, আশিসের কোনো দোষ নেই, সব দোষ আমার। সুস্মিতা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সুবর্ণর দিকে। তারপর ধীরে ধীরে বলল, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আর এই ঘটনার মধ্যে তোমারই বা দোষটা কোথায়? তার আগে বলো, আমাদের মধ্যে কি এর আগে কখনো কথা হয়েছে? কারণ তোমার গলার স্বরটা যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, তোমার সঙ্গে এর আগেও কথা হয়েছে। আর দোষটা আমার এই কারণে যে তোমার সঙ্গে বা তোমার বোনের সঙ্গে এতদিন ফোনে যা কথা হয়েছে সেটা আমি বলেছিলাম, আশিস নয়। এই কথা শুনে বিক্রম আর সুস্মিতা দুজনেই হতভম্ব হয়ে গেল। তারা তো বুঝতেই পারছে না আসলে কি হচ্ছে। সুবর্ণর কথা শুনে সুস্মিতা তাকালো শক্তি আর আশিসের দিকে, চোখের ইশারায় জানতে চাইল কথাটা সত্যি কিনা। দুজনেই চুপচাপ মাথা নেড়ে হ্যাঁ বলল। এরপর সুবর্ণ আবার বলতে শুরু করলো, সুস্মিতা, তোমার মনে আছে কিনা জানি না, যখন শক্তি প্রথম তোমাকে ফোন করে আশিসের কথা বলেছিল, তখন সে আরেকটা কথাও বলেছিল। আশিস আগে কখনো কোনো প্রেমে জড়ায়নি। যদি কিছু ভুল বলে তুমি একটু মানিয়ে নিও তাকে। তারপর আমরাই আশিসকে তোমার ছবি দেখিয়ে উৎসাহ দিয়েছিলাম প্রেম করার জন্য। সে তোমার ছবি দেখে তোমাকে পছন্দ করেছিল, কিন্তু তোমার সঙ্গে কথা বলার সাহস পায়নি। সে বলেছিল, আমি তোদের মতো এত পড়াশোনা জানি না, গুছিয়ে কথা বলতেও পারি না। যদি ভুল কিছু বলে ফেলি তাহলে মেয়েটা খারাপ ভেবে বসবে। আমি আজ বুঝতে পারছি, শুধু শিক্ষিত হলে হয় না, সাধারণ বোধবুদ্ধিটাও জরুরি। জীবনে কখন, কোথায়, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞান থাকাটা দরকার, যেটা কিনা আশিসের মধ্যে রয়েছে, যা কিনা আমাদের মতো তথাকথিত শিক্ষিতদের মধ্যে নেই। তাই তো সেদিন আমার মুখ থেকে রেজিস্ট্রি শব্দটা বেরিয়ে গিয়েছিল, যেটা আসলে এক ধরনের আবেগ থেকে বলা। তাতে ভুল অবশ্য আমি কিছু বলিনি। তুমি চাইলে তোমার ফোনে কল রেকর্ডিংটা শুনে দেখতে পারো। এবার এই কথাটা শুনে তোমার বোন তোমার পরিবারকে কি বলেছে বা কি বুঝিয়েছে সেটা আমার জানা নেই। তবে একটা কথা নিশ্চিতভাবে বলবো, আশিস সত্যিই তোমাকে খুব ভালোবাসে। ওর কোনো দোষ নেই, যা দোষ সব আমার। তাই তোমার কাছে আমি মাথা নত করে ক্ষমা চাইছি। কিছুক্ষণের জন্য চারপাশের নিস্তব্ধতা নেমে এলো। এরপর সুস্মিতা ফোন করলো তার ছোট বোনকে। একটু ধমক দিতেই মেয়েটি সব কিছু স্বীকার করে নিল। সে বলল, আমি তো মজা করেই বলেছিলাম মা বাবাকে যে দিদি কাউকে না জানিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছে, কিন্তু ওরা সেটা সিরিয়াসলি নিয়ে ফেলেছিল, সেটা আমি বুঝতে পারিনি। আসলে এই পৃথিবীর প্রতিটি মা বাবাই তাদের সন্তানের ব্যাপারে একটু বেশি সংবেদনশীল হয়। সুস্মিতা কেঁদে ফেলল, ভেজা কণ্ঠে বলল, আশিস, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর সেই ভুলে তোমাকে অসম্মান করেছি। ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার জানা নেই। তবে একটাই কথা বলতে চাই, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝে উঠতে পারিনি যে ছেলেটা মানুষকে এত সম্মান দেয়, এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি সেই ছেলেটার ভালোবাসা চিনতেই পারিনি। আজ বুঝতে পারছি তুমি আমাকে ঠকাওনি, বরং সময় আমাকে ঠকিয়েছিল। একটা দিনের মায়াও অনেক বড় হতে পারে যদি সেই মায়ার ভেতর থাকে নিঃস্বার্থ ভালোবাসা। আশিস, তোমার মনে আমার নামে যে জায়গাটা রেজিস্ট্রি করা আছে, ওখান থেকে আমায় একটু জায়গা দেবে? আমি সেখানে ছোট্ট একটা ভালোবাসার ঘর বানাবো। আশিস কিছু বলল না, শুধু তার 2 হাত বাড়িয়ে দিল সুস্মিতার দিকে। সুস্মিতা চুপচাপ এগিয়ে এসে নিজের হাত রাখল তার হাতে। তাদের চোখে ফুটে উঠল ভালোবাসার
বোঝাবুঝি হতেই পারে, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় একদিন সে ফিরে আসবেই। তাহলে আশিস তো তার ভালোবাসা ফিরে পেল, তোমাদের ভালোবাসাও কি এইভাবে ভুল বুঝে চলে গেছে? কমেন্টে জানিও। গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর একদিনের মায়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রতি সপ্তাহে এরকম নতুন নতুন প্রেমের গল্প শুনতে। আর হ্যাঁ, তোমার কোনো বন্ধুর ভালোবাসা যদি এইভাবে ভুল বুঝে চলে যায় তাহলে তাকে এই গল্পটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার সামনে সপ্তাহে দেখা হচ্ছে এক নতুন গল্প নিয়ে।